অনার্স তৃতীয় বর্ষের ফিজিক্যাল কেমিস্ট্রি 3-এর গত পর্বে আমরা দেখেছিলাম ফার্স্ট চ্যাপ্টারের কিছু গাণিতিক ম্যাথ। এখন আমরা দেখব যে ফিজিক্যাল কেমিস্ট্রি 3-এর 4 নাম্বার চ্যাপ্টার অর্থাৎ দ্রবণের সংগঠিত বিক্রিয়া থেকে এক্সামে তোমাদের কোন কোন ম্যাথগুলো এসে থাকে। তো শুরুতেই আমরা একেবারে বেসিক লেভেল থেকে দেখছি, ঠিক আছে। আমরা 4 চ্যাপ্টারের একেবারে বেসিক লেভেলের যে ম্যাথগুলো আছে আমরা শুরুতে টাইপ 1-এ সেইগুলো একটু দেখার চেষ্টা করছি। প্রথমে বলছে যে 0.1 মোল সোডিয়াম সালফেট দ্রবণের আয়নিক শক্তি নির্ণয় করো। তাহলে এই আয়নিক শক্তি নির্ণয় সম্পর্কিত সমীকরণের সাথে আমাদের আগে একটু পরিচিত হতে হবে। দেখো মানে আয়নিক শক্তির সমীকরণটা আসলে যেরূপ, শুরুতে এইদিকে একটু খেয়াল করবা, যারা একক তড়িৎ বিশ্লেষ্য আছে। একক মানে কি? একক তড়িৎ বিশ্লেষ্য মানে কি? এই যে সোডিয়াম সালফেট দ্রবণ, পটাশিয়াম ক্লোরাইড দ্রবণ, সোডিয়াম, ঠিক আছে, সোডিয়াম সালফেট দ্রবণ, পটাশিয়াম ক্লোরাইড দ্রবণ, এগুলো যদি সিঙ্গেলই থাকে তাহলে বুঝবা যে সেই দ্রবণটা হচ্ছে একক তড়িৎ বিশ্লেষ্য। তো এরূপ দ্রবণের ক্ষেত্রে আয়নিক শক্তি নির্ণয়ের সমীকরণ কি? মিউ ইকুয়াল টু, আয়নিক শক্তিকে মিউ দিয়ে প্রকাশ করে, মিউ ইকুয়াল টু হাফ এম প্লাস জেড প্লাস স্কোয়ার প্লাস এম মাইনাস জেড মাইনাস স্কোয়ার। এই সূত্রটা কখন প্রযোজ্য হবে বলো তো? এই সূত্রটা তখনই প্রযোজ্য হবে যখন দ্রবণে এরকম একক তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকবে। ক্লিয়ার? এরকম একক তড়িৎ বিশ্লেষ্য না থাকলে কিন্তু এটা প্রযোজ্য হবে না। তো আয়নিক শক্তির মেন যে সমীকরণটা, সেই সমীকরণটা আসলে এই রূপ ছিল যে মিউ ইকুয়াল টু হাফ সামেশন সিআই যেটা স্কয়ার, ঠিক আছে। আয়নিক শক্তির মেন সমীকরণটা হচ্ছে এইরূপ, বাট আয়নিক শক্তির সমীকরণকে আসলে 3 ভাবে আইডেন্টিফাই করা যায়, মানে এটাকে আসলে 3 ভাবে অ্যানালাইসিস করা যায়। হ্যাঁ, তো প্রথমত যখন একক তড়িৎ বিশ্লেষ্য থাকবে, যখন দ্রবণে একক তড়িৎ বিশ্লেষ্য কোনো পদার্থ থাকবে, একক তড়িৎ বিশ্লেষ্য বোঝো তো, যেমন শুধু কেসিএল থাকলো কিংবা শুধু সোডিয়াম সালফেট থাকলো, এই রকম থাকলে আয়নিক শক্তির যে সমীকরণ সেটা হলো মিউ ইকুয়াল টু হাফ ইন্টু এম প্লাস জেড প্লাস স্কোয়ার প্লাস এম মাইনাস জেড মাইনাস স্কোয়ার। এখানে এম প্লাস কি? এম প্লাস আর এম মাইনাস এই দুইটা হচ্ছে ভর, ঠিক আছে। এই দুইটা কি? এই দুইটা হচ্ছে তোমার ওই যে আয়নের মোলালিটি, আসলে ভর বলা ভুল হবে, ঘনমাত্রা। এই দুইটা হচ্ছে ঘনমাত্রা। যে ঘনমাত্রা কারা? এই যে দেখো এখানে আছে 0.1 মোল সোডিয়াম সালফেট, ঠিক আছে। তো সোডিয়াম সালফেট বিয়োজিত হয়ে আবার দুইটা সোডিয়াম প্লাস দেয় আর একটা সালফেট আয়ন দেয়। তাহলে এই এম প্লাস হবে সোডিয়াম প্লাস আয়নের মোলালিটি আর এম মাইনাস হবে এই সালফেট আয়নের মোলালিটি। ক্লিয়ার? এম প্লাস এম মাইনাস বোঝা গেছে। সোডিয়াম প্লাস আয়নের মোলালিটি কিভাবে হিসাব করবা? এখানে যে কয় মোল সোডিয়াম প্লাস থাকবে তার সাথে এই সোডিয়াম সালফেটের মোল সংখ্যাকে গুণ দিবা, 2 গুণ 0.1, 0.2 পাচ্ছ। আচ্ছা, সালফেট আয়নের মোলালিটি কিভাবে বের করবা? এখানে যে কয় মোল সালফেট থাকবে, আচ্ছা 1 মোল না, কিছু নেই, মানে 1 মোল সালফেট আয়ন আছে, এর সাথে গুণ দিবা কি? মূল দ্রবণের মোল সংখ্যাকে, 0.1 মোল। তাহলে 1 এর সাথে 0.1 গুণ দিলে কি থাকে? 0.1ই থাকে। ক্লিয়ার? তাহলে প্রথম অংশের মোল সংখ্যাকে আমরা এম প্লাস দিয়ে প্রকাশ করবো মোলালিটিকে, এবং যে তড়িৎ বিশ্লেষণ তো সোডিয়াম সালফাইডের তড়িৎ বিশ্লেষণ তো দুইটা আয়ন পাওয়া যায়, একটা সোডিয়াম প্লাস আর একটা সালফেট আয়ন। প্রথম আয়নটার যে মোলালিটি তাকে আমরা এম প্লাস দিয়ে প্রকাশ করব, সেকেন্ড আয়নের মোলালিটিকে আমরা এম মাইনাস দিয়ে প্রকাশ করব। ওকে, এবার চার্জের কথা বলছি, কারণ এম প্লাস এম মাইনাস তো তুমি বের করতে পারছো। জেড প্লাস আর জেড মাইনাস কি? দেখো প্রথম আয়নের চার্জ হচ্ছে জেড প্লাস, সেকেন্ড আয়নের চার্জ হচ্ছে জেড মাইনাস। তো সোডিয়াম প্লাস আয়নের চার্জ কত আছে বলো তো? উপরে দেখো পাওয়ারে প্লাস আছে, মানে কি? মানে সোডিয়াম প্লাস আয়নের চার্জ হচ্ছে +1। এখানে সালফেটে দেখো পাওয়ারে 2 মাইনাস আছে, তাহলে সালফেট আয়নের যোজনী কত হবে? -2। আচ্ছা, এখানে আমরা শুধু 2 লিখেছি, শুধু 2 না, কিন্তু যোজনীটা -2 হবে। হ্যাঁ, -2 লিখবা, যদিও মাইনাসকে ব্যবহার করা লাগে না যোজনীর ক্ষেত্রে, বাট লিখবা, লিখলেও হয়, না লিখলেও হয়, এটাকে আমি তোমাদের বাধ্যবাধকতা বলবো না। আচ্ছা, এবার ক্যালকুলেশন করো। এম প্লাস আমরা কত পেয়েছি? 0.2। জেড প্লাস কত পেয়েছি? 1। তো জেড প্লাসের আবার কি করতে হবে? স্কোয়ার হতে হবে, তাই 1 স্কোয়ার করলাম, এই প্লাস এখানে বসলো। এম মাইনাস কত পেয়েছি? 0.1 লেখো। জেড মাইনাস কত পেয়েছি? -2। তো জেড মাইনাসকে আবার কী করতে হবে? স্কোয়ার করতে হবে। তুমি এখানে -2 লিখতেও পারো, নাও পারো। -2 বা 2কে স্কোয়ার করলে কত আসে বলো তো? 2কে স্কোয়ার করলে 4 হয়, আর 4-এর সাথে 0.1 গুণ করলে 0.4। 1কে স্কোয়ার করলে 1 হয়, তার সাথে 0.2 গুণ করলে 0.2। এবার ক্যালকুলেটার চাপো, ঠিক আছে। হাফ ইন্টু এই 0.2 আর 0.4 যোগ করে কত হয়? 0.6। তার সাথে হাফকে গুণ করো, অ্যান্সার আসবে 0.3। আর এইভাবেই আমরা
যে কোনো একক তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের আয়নিক শক্তি এই সমীকরণ দিয়ে নির্ণয় করতে পারি। ক্লিয়ার? আমরা এখানে আরও একটা একক তড়িৎ বিশ্লেষ্য বিশিষ্ট দ্রবণ নিচ্ছি, তার নাম হলো অ্যালুমিনিয়াম সালফেট দ্রবণ। যেহেতু এখানে একাই আছে অ্যালুমিনিয়াম সালফেট, তাই এটাও একটা একক তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ। আর এর আয়নিক শক্তির সমীকরণটা হবে সেম আগের মতোই, মিউ ইকুয়াল টু হাফ এম প্লাস জেড প্লাস স্কোয়ার প্লাস এম মাইনাস জেড মাইনাস স্কোয়ার। এই দেখো এখন যে কাহিনীটা আমাদের আছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট আমরা জানি সবসময় তুমি এই তড়িৎ বিশ্লেষ্যগুলোকে এরকম বিয়োজিত করে নিবা, ঠিক আছে? সবসময় আয়নিক শক্তি বের করার জন্য সবসময় এই তড়িৎ বিশ্লেষ্যগুলোকে বিয়োজিত করে নিবা। তো অ্যালুমিনিয়াম সালফেটকে বিয়োজিত করলে কি হবে দেখো, অ্যালুমিনিয়ামের যোজনী কত? আচ্ছা দেখো, অ্যালুমিনিয়াম সালফেট যখন বিয়োজিত হবে আমরা দেখতে পাচ্ছি সালফারের নিচে একটা সাবস্ক্রিপ্ট আকারে 3 আছে না? তো এইটাই হচ্ছে সালফারের যে সালফেট আয়নের মোল সংখ্যা, ঠিক আছে? 3 মোল সালফেট বিয়োজিত হয়ে তৈরি করবে। আর অ্যালুমিনিয়ামের সাথে দেখো 2 আছে, তাহলে এই 2ই হচ্ছে অ্যালুমিনিয়াম আয়নের মোল সংখ্যা। ক্লিয়ার? আবার আমরা জানি অ্যালুমিনিয়ামের এখানে যোজনী কিভাবে বুঝবা বলো তো? দেখো যোজনী বোঝার কিন্তু একটা সিস্টেম আছে। আমরা জানি এই ফার্স্ট মৌল যেটা আছে, ফার্স্ট অংশ, এর যোজনী থাকে এইখানে আর এইটার যোজনী থাকে এইখানে। তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে এই 3, তাই আমরা অ্যালুমিনিয়ামের উপরে লিখবো 3+, আর এই সালফেটের যোজনী হচ্ছে এই 2, তাই আমরা সালফেটের উপরে লিখবো 2। আবার সালফেটের যোজনীটা সবসময় মাইনাস হয়, তাই 2-। ক্লিয়ার? এটা তড়িৎ বিশ্লেষণ বুঝতে পারলো তো? এটা বিয়োজিত হয়ে এরকম 2টা আয়ন দেয়। এই 2টা আয়নের যোজনী কীভাবে নির্ণয় করবা? এই অংশের যোজনী থাকবে এইখানে, মানে অ্যালুমিনিয়ামের যোজনী থাকবে এইখানে, সালফেটের যোজনী থাকবে এইখানে। ক্লিয়ার? সেই যোজনী 2টাকে উপরে ঘাত হিসেবে লিখে দিবা। আর অ্যালুমিনিয়ামের নিচে 2 আছে মানে 2 মোল অ্যালুমিনিয়াম আয়ন উৎপন্ন হবে, সালফেটের নিচে 3 আছে মানে 3 মোল সালফেট আয়ন উৎপন্ন হবে। ওকে, এবার দেখো খুব সহজে তুমি এম প্লাস এম মাইনাস জেড প্লাস জেড মাইনাস বের করতে পারবা। এম প্লাস কি? ফার্স্ট অংশের ঘনমাত্রা বা মোলালিটি। এম মাইনাস কি? সেকেন্ড আয়নের মোলালিটি। ঠিক আছে? তো ফার্স্ট আয়ন অ্যালুমিনিয়াম 3+ এর মোলালিটি কি হবে? দেখো অ্যালুমিনিয়াম 3+ আছেই তো 2 মোল, তাই না? তো 2 মোল অ্যালুমিনিয়াম 3+ আছে, তো এর সাথে এই 2 এর সাথে কি করতে হবে? অ্যালুমিনিয়াম 3+ এর মোলালিটি বের করার জন্য কি করতে হবে? এই 2 মোলের সাথে গুণ দিতে হবে মূল দ্রবণের ঘনমাত্রাকে 0.1 কে। ওকে, এবার এম মাইনাস কে? এম মাইনাস হচ্ছে সেকেন্ড আয়ন সালফেট আয়নের মোলালিটি। তো সালফেট আয়নের মোল সংখ্যা আছে 3, তাহলে 3 এর সাথে কাকে গুণ দিতে হবে? মূল দ্রবণের মোল সংখ্যা 0.1 কে গুণ দাও। আচ্ছা, এবার জেড প্লাস কে? ফার্স্ট আয়নের চার্জ কত? 3+, তাহলে অ্যালুমিনিয়াম 3+ এর যোজনী বা চার্জ জেড প্লাস ইকুয়াল টু কত হবে? 3 হবে, বা +3, একই কথা। আমি বলেছি যোজনীর সময় প্লাস মাইনাস অ্যাভয়েড করা যায়, ঠিক আছে? আচ্ছা, সালফেট আয়নের যোজনী কত আছে? 2-। হ্যাঁ, তো আমাদেরকে মাইনাস বলা যাবে না, যোজনীর সময় আসলে মাইনাসটা বলতে নেই, যদিও আমি আগের বার তোমাদের লেখাইছিলাম। যোজনীর ক্ষেত্রে আমরা আসলে মাইনাসটাকে অ্যাভয়েড করলেও সমস্যা না, শুধু 2 বলবা। তাহলে জেড মাইনাসের মান কত? 2। এই যে মানগুলো বসিয়ে দাও, ক্যালকুলেশন করো, অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা এইভাবে যে কোনো একক তড়িৎ বিশ্লেষ্য যে দ্রবণগুলো আছে তাদের আয়নিক শক্তি নির্ণয় করতে পারি। কোন সমীকরণ দিয়ে? এই সমীকরণ দিয়ে। একক তড়িৎ বিশ্লেষ্য বললে আমাদের এই সমীকরণ চলে আসবে। এম প্লাস এম মাইনাস হচ্ছে প্রথম 2টা আয়নের মোলালিটি, জেড প্লাস জেড মাইনাস হচ্ছে প্রথম আর সেকেন্ড আয়নের যোজনী বা চার্জ সংখ্যা। সবসময় তুমি যে তড়িৎ বিশ্লেষ্য এটা থাকবে, পদার্থটা থাকবে, তাকে সবসময় এরকম বিয়োজিত করে 2টা আয়ন তৈরি করে নিবা। ওকে, তো টাইপ 1-এ আমরা দেখলাম যে কিভাবে আমরা মানে একক তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের আয়নিক শক্তি নির্ণয় করতে পারি। এবার আমরা একটু টাইপ 2-তে মানে একটু জটিলতার দিকে যাব, একটু বড় আঙ্গিকের দিকে যাব। আমরা টাইপ 2-তে শিখব যে একটা না একাধিক তড়িৎ বিশ্লেষ্য থাকলে সেই দ্রবণের আয়নিক শক্তি কিভাবে হিসাব করতে হয়। দেখো টাইপ 2-তে একাধিক তড়িৎ বিশ্লেষ্য রাখা হয়েছে। আচ্ছা, টাইপ 2-তে আমাদের একাধিক তড়িৎ বিশ্লেষ্য রাখা আছে। আমাদের বলছে যে এই দ্রবণের আয়নিক শক্তি কিভাবে নির্ণয় করবা। দেখো আমরা তো একটা তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে আয়নিক শক্তি নির্ণয়ের সমীকরণ দেখেছি। এইবার আমরা যখন একটা তড়িৎ বিশ্লেষ্য না থেকে দ্রবণে একাধিক তড়িৎ বিশ্লেষ্য থাকবে তখন তো আর ওই সূত্র খাটবে না, তখন আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? যখন তড়িৎ বিশ্লেষ্য বা যৌগ মিশ্রিত দ্রবণের ক্ষেত্রে, যখন তড়িৎ বিশ্লেষ্য বা যৌগ কোনো মিশ্রণে একাধিক থাকে তখন এই আয়নিক শক্তিটা সমীকরণটা প্রযোজ্য হয়। এর সমীকরণ কি? মিউ ইকুয়াল টু হাফ m1z1² প্লাস m2z2² প্লাস m3z3² প্লাস m4z4² প্লাস m5z5² প্লাস ... মানে যতটা আয়ন থাকবে ততটা আর কি আমাদের লাগবে, এইভাবে পর্যায়ক্রমে যেতেই থাকবে, m6z6 m7z7। ওকে,
তো আমাদের এখানে টোটালি দেখো একটা যৌগ, দুইটা তড়িৎ বিশ্লেষ্য, তিনটা তড়িৎ বিশ্লেষ্য আছে। তো এই তিনটা তড়িৎ বিশ্লেষ্যকে বিয়োজিত করলে কয়টা আয়ন পাওয়া যাবে? 6টা আয়ন পাওয়া যাবে। এই জন্য আমরা 6 পর্যন্ত রেখেছি। যদি এখানে 4টা থাকতো আমরা এখানে 8 পর্যন্ত বাড়াতাম, যদি 2টা থাকতো আমরা 4 পর্যন্ত রাখতাম। ঠিক আছে, প্রশ্ন কিন্তু সবসময় যে হুবহু এরকম থাকবে তা না, যে কোনো 2টা আয়ন দিতে পারে। তখন কি করবা? তখন তুমি 4 পর্যন্ত রাখবা। একটা থাকলে 2টা থাকলে 4 পর্যন্ত, 3টা থাকলে 6 পর্যন্ত, 4টা থাকলে 8 পর্যন্ত। আচ্ছা, এইবার আমি বলেছিলাম যে সবসময় তোমরা যেটা করবা, এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটাকে বিয়োজিত করে নিবা। তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোকে কি করে নিবা? বিয়োজিত করে নিবা। দেখো, পটাশিয়াম নাইট্রেটকে বিয়োজিত করলে কি পাওয়া যাবে? পটাশিয়াম প্লাস আর নাইট্রেট আয়ন। কেন? কারণ দেখো পটাশিয়ামের ক্ষেত্রেও কি আছে? পটাশিয়ামের ক্ষেত্রে এখানে আমরা জানি এই পটাশিয়ামের যোজনী হচ্ছে 1, তাহলে পটাশিয়াম যে আয়ন তৈরি করবে সেটা হবে কি? পটাশিয়াম প্লাস। এখানে 2, 3 প্রশ্ন আসে না, শুধু প্লাস আসবে, কারণ পটাশিয়ামের যোজনী 1। আবার আমরা জানি নাইট্রেটও যোজনীও 1, ফলে নাইট্রেট যে আয়ন তৈরি করবে সেটাও 1 হবে, কিন্তু সেটা প্লাস হয় না, নাইট্রেটের যোজনীটা হয় মাইনাস। ঠিক আছে, চার্জটা হয় মাইনাস। ওকে, এইবার আসি পটাশিয়াম সালফেট কিভাবে বিয়োজিত হবে। দেখো, পটাশিয়ামের যোজনী কি 1? ভেবে দেখো তো। হ্যাঁ, পটাশিয়ামের যোজনীও 1, এই জন্য পটাশিয়াম প্লাস আয়ন তৈরি করবে। কিন্তু পটাশিয়ামের সাথে দেখো 2 আছে সাবস্ক্রিপ্ট আকারে, ফলে পটাশিয়ামের আয়ন সংখ্যা হবে 2টা। মোল সংখ্যা, পটাশিয়াম আয়নের মোল সংখ্যা হবে 2। ঠিক আছে, সালফেটের যোজনী 2-, এটা তো আমরা সবাই জানি, এখানে আর অজানার কিছু নেই। আচ্ছা, এইবার আমরা এই ল্যান্থানাম সালফেটকে বিয়োজিত করে দেখব। 2টা আয়ন পাওয়া যাবে। একটা হলো ল্যান্থানামের যোজনী আমরা জানি 3, তাই এখানে যে আয়নটা তৈরি হবে সেটা ল্যান্থানাম 3+ হবে। ল্যান্থানামের নিচে দেখো 2 আছে সাবস্ক্রিপ্ট আকারে, ফলে 2টা ল্যান্থানামের মোল সংখ্যা হিসেবে বসবে। সালফেটের যোজনী আমরা সবাই জানি 2- বসে গেল, কিন্তু সালফেটের সাথে দেখো 3 আছে সাবস্ক্রিপ্ট আকারে, ফলে সালফেট আয়নের যে মোল সংখ্যা সেটা হবে 3। তাহলে দেখো তো আমরা টোটালি 3টা তড়িৎ বিশ্লেষ্য ভেঙে 6টা আয়ন পেয়ে গেছি না? তাহলে এই 6টা আয়নকে আমরা এখানে অ্যাপ্লাই করে দেব। কিন্তু কোনটা কে পাবে কি করে বুঝবা? দেখো, ফার্স্ট আয়নের মোলালিটিকে আমরা ধরবো M1, সেকেন্ড আয়নের মোলালিটিকে ধরবো আমরা কি M2। ঠিক আছে, আচ্ছা, এই যদি হয় তাহলে এইবার আমরা কি করব? আমরা নিচের তড়িৎ বিশ্লেষ্যটা যাব। এখানে M1 ধরা হয়ে গেছে, এখানে M2 ধরা হয়ে গেছে, তাহলে এই আয়নের যে ঘনমাত্রা বা মোলালিটি তাকে ধরবো আমরা M3, এই আয়নের মোলালিটিকে ধরবো M4, এই আয়নটার মোলালিটিকে ধরবো M5, এই আয়নের মোলালিটিকে ধরবো M6। ঠিক একইভাবে এটা Z1, এটা Z2, এটা Z3, এটা Z4, এটা Z5, এটা Z6। মান বসিয়ে দাও। M1 কি? M1 হচ্ছে এই প্রথম আয়নের মোলালিটি। প্রথম আয়নের মোলালিটি কিভাবে বের করবা? এখানে দেখো, এই প্রথম আয়নটার মোল সংখ্যা আছে 1, তাহলে এই মোল সংখ্যা 1-এর সাথে কাকে গুণ দিবা? এই যে তোমার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে তার মোল সংখ্যাকে গুণ দিবা, 0.1-কে। তাহলে 0.1-এর সাথে এর মোল সংখ্যা 1 গুণ হয়ে কি তৈরি হবে? 0.1 তৈরি হবে। ওকে, আচ্ছা, নাইট্রেট আয়নের মোল সংখ্যা দেখো 1 আছে, তাহলে 1-কে কার সাথে গুণ দিবা? পটাশিয়াম নাইট্রেটের মোট মোল সংখ্যার সাথে, 0.1-এর সাথে গুণ দিলে কি হবে? সেই 1ই হবে। ঠিক আছে, শুধু Z1 স্কোয়ার থাকার কারণে 1 স্কোয়ার হয়ে যাবে। এই প্লাস বসলো। M2 কি? M2 হচ্ছে পটাশিয়াম প্লাসের মোল সংখ্যা। ঠিক আছে, সরি নাইট্রেট আয়নের যে মোলালিটি সেটা হচ্ছে M2, মানে দ্বিতীয় আয়ন। তাহলে নাইট্রেট আয়নের মোলালিটি কীভাবে বের করবা? এর মোল সংখ্যা আছে 1, আর এই পটাশিয়াম নাইট্রেট দ্রবণের মোল সংখ্যা আছে 0.1, তাহলে 0.1-এর সাথে 1 গুণ দিলে হয় 0.1। Z2 কীভাবে বের করবা? নাইট্রেট আয়নের চার্জ -1, তো -1 লিখতেও পারো, 1 লিখতেও পারো, কোনো বিষয় না। Z2-র উপর স্কোয়ার আছে বলে এটা স্কোয়ার হয়ে যাবে, তখন -1 স্কোয়ার করলে এমনিতেই +1 হয়ে যায়। আচ্ছা, এই প্লাস M3-কে, M3 হচ্ছে যে পটাশিয়াম প্লাস। ঠিক আছে, পটাশিয়াম প্লাসের মোলালিটি। তো পটাশিয়াম প্লাসের মোল সংখ্যা আছে 2, আর পটাশিয়াম প্লাস আমরা যে পটাশিয়াম সালফেট থেকে পাচ্ছি তার মোল সংখ্যা হচ্ছে 0.15। তো 0.15-এর সাথে 2 গুণ করলে কি হয়? 0.15-এর সাথে 2 গুণ করলে যেটা হয় সেটা আর আমরা বের করিনি, আমরা ডিরেক্টলি এখানে লিখে রেখেছি। হ্যাঁ, এটার মান আমরা এখন নির্ণয় করিনি। আচ্ছা, এবার লাগবে Z3-কে, এই যে পটাশিয়াম প্লাসের চার্জ +1 দিলাম, +1, Z3 স্কোয়ার থাকার কারণে 1 স্কোয়ার হয়ে গেল, প্লাস এবার M4 লাগবে। M4-কে, M4 হচ্ছে যে 4th নাম্বার আয়ন, 4 নাম্বার আয়নের মোলালিটি, মোল সংখ্যা আছে 1, তার সাথে কাকে গুণ করবা? সালফেট আয়নযুক্ত পটাশিয়াম সালফেটের মোল সংখ্যাকে গুণ করবা, 0.15 গুণ 1 মানে 0.15। ঠিক আছে, Z4 কীভাবে পাবা? এই যে 4 নম্বর আয়নের চার্জ 2-, তাহলে Z4-এর মান হবে -2, আবার স্কোয়ার আছে বলে -2 স্কোয়ার হবে, প্লাস M5 কীভাবে বের করবা? এই যে 5 নম্বর আয়নের মোলালিটি, এর মোল সংখ্যা 2 গুণ এটা পাচ্ছি ল্যান্থানাম সালফেট থেকে, তাহলে তার মোল সংখ্যা
2 গুণ ল্যান্থানাম সালফেটের মোল সংখ্যা 0.023 লিখলাম। Z5 কি চার্জ, 5 নম্বর আয়নের চার্জ হচ্ছে Z5 কত সেটা 3+, তাহলে চার্জের ঘরে 3 লিখলাম Z5 এর ঘরে। M6 কে 6 নম্বর আয়নের মোলালিটি, 6 নম্বর আয়নের মোল সংখ্যা হচ্ছে 3, 6 নম্বর আয়ন পাচ্ছি যেখান থেকে তার মোল সংখ্যা হচ্ছে 0.023, তাহলে 0.023 এর সাথে 3 গুণ হবে। Z6 হচ্ছে 6 নম্বর আয়নের চার্জ, সেটা কত 2 মাইনাস, তাহলে এই যে Z6 এর ঘরে -2l² হয়ে যাবে। এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে মান চলে আসবে, দেখো 1 কে স্কয়ার করলে 1 থাকে, তো 1 এর সাথে 0.1 গুণ করে আমরা ডিরেক্টলি 0.1 রেখে দিলাম। -1 কে স্কয়ার করলে 1 থাকে, তার সাথে 0.1 গুণ করে ডিরেক্টলি 0.1 রেখে দিলাম। 2 এর সাথে 0.15 গুণ করলে হতো 0.3, তার সাথে 1 স্কয়ার গুণ করলে হয় 0.3। আচ্ছা -2 স্কয়ার করলে 4, তার সাথে 0.15 গুণ করলে হয় 0.6। 2 এর সাথে 0.023 গুণ করলে হয় যেটা, 2 এর সাথে 0.023 গুণ করে যেটা হয় তার সাথে 3 স্কয়ার 9 গুণ করলে হবে এই মানটা, ঠিক আছে। আচ্ছা 3 এর সাথে 0.023 গুণ করে যেটা হতো তার সাথে -2 স্কয়ার গুণ করলে হবে এই মানটা। এগুলো আমার সব ক্যালকুলেটরে হিসাব করা আছে, তোমরা নিজেরা একটু জাস্ট ক্যালকুলেটর চাপলে এই মান পেয়ে যাবা। আচ্ছা এবার এই হোল রাশিটা আমাদের কি করতে হবে, তবে আমাদের একটু মনে হচ্ছে মিস্টেক হয়ে গেছে লেখা। এই অংশটাতে আমাদের 4 5 6, এই অংশটাতে প্লাস গুণ দিয়েছি কেন, এটা তো প্লাস চিহ্ন বসবে। হ্যাঁ এবার আমরা এই সমগ্র রাশিটাকে যোগ করে পাই 1.79, হাফের সাথে 1.79 যখন আমরা গুণ করি আনসার পাই 0.895। আর এইভাবেই আমরা একাধিক দ্রবণে, একাধিক তড়িৎ বিশ্লেষ্য মিশ্রিত দ্রবণের ক্ষেত্রে আয়নিক শক্তি নির্ণয় করতে পারি, ঠিক আছে। তো এইবার আমরা টাইপ 2 মানে এই একাধিক তড়িৎ বিশ্লেষণের আরও একটা এক্সাম্পলে চলে যাব। এই এক্সাম্পলটা আরও ইন্টারেস্টিং হবে, খেয়াল করো। দেখো এই প্রশ্নটা একটু ট্র্যাপ টাইপের প্রশ্ন। ট্র্যাপ বলছে অনেক সময় তোমাদেরকে ট্র্যাপে বা ফাঁদে ফেলা হবে। মানে ফাঁদে ফেলা বলতে আমি আসলে এই কারণে বোঝাচ্ছি যে প্রশ্ন আসলে এইবার ডিরেক্টলি এরকম তড়িৎ বিশ্লেষণের ঘনমাত্রা সহ দিবে না, এবার একটু আইডেন্টিফাই করে মডিফাই করে কি করবে, ঘনমাত্রার সাথে আবার আয়তনকে অ্যাটাচ করে দিবে। যে 20 ml এত মোলাল KCl, 20 ml এত মোলাল ক্যালসিয়াম ক্লোরাইড, 10 ml এত মোলাল অ্যালুমিনিয়াম নাইট্রাইট, এই দ্রবণের মিশ্রণের আয়নিক শক্তি হিসাব করো। একটা কথা শুনে রাখো, এইখানে আমাদের একমাত্র মোল সংখ্যা ছাড়া, মোলাল সংখ্যা মানে ঘনমাত্রা ছাড়া আর কোনো টার্মই আমাদের এখানে ক্যালকুলেশনে আসবে না, হিসাবের ক্ষেত্রে কাজে আসবে না। ফলে এই যে আয়তন নামক যে রাশিটা এখানে অযথা দিয়েছে, এর কোনো ব্যবহারই আমাদের অঙ্কে রাখার প্রয়োজন নেই। এই আয়তনের কোনো ব্যবহার আমাদের এই আয়নিক শক্তি নির্ণয়ের জন্য প্রয়োজন পড়বে না। শুধু লাগবে কি এখান থেকে মোলালটা লাগবে, মোলাল কত মোলাল সেই অংশটা লাগবে কত মোলাল, ঠিক আছে। আর সেম ওই উপরের অঙ্কের মতোই দেখো আমি বলেছিলাম যে যখন একাধিক তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে থাকবে তখন আয়নিক শক্তি নির্ণয় করার সিস্টেম কি, মিউ ইকুয়াল টু হাফ m1z1 স্কয়ার, m2z2 স্কয়ার, m3z3 স্কয়ার, m4z4 স্কয়ার, m5z5 স্কয়ার। বাট এখানে একটা কথা হচ্ছে, আমি বলেছিলাম যে 1টা 2টা 3টা আয়ন থাকলে তোমরা 6 পর্যন্ত নিবা, কিন্তু আমি এখানে 5 পর্যন্ত কেন নিলাম তার একটা ব্যাখ্যা আছে। দেখো এখানেও ক্লোরিন আছে, এখানেও ক্লোরিন আছে, ফলে আমরা এই ক্লোরিন আর এই ক্লোরিনকে একটা দিয়ে হিসাব করতে পারবো, দুইটা যোগ করে একক মান হিসেবে হিসাব আমরা এখানে ক্যালকুলেটর অর্থাৎ অঙ্কে নিতে পারবো। সেই জন্য আমরা 6 পর্যন্ত না গিয়ে 5 পর্যন্ত গিয়েছি, মানে একটা কমাই দিয়েছি এই ক্লোরিনের জন্য। তো চলো আমরা দেখা যাক। প্রথমে পটাশিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে কি তৈরি করবে, পটাশিয়াম প্লাস আর ক্লোরাইড আয়ন, কারণ পটাশিয়ামের যোজনীয় 1, ক্লোরিনের যোজনীয় 1, ফলে তাদের উভয় চার্জ সংখ্যা 1 করে হবে। কিন্তু ক্লোরিন আমরা জানি ঋণাত্মক আর পটাশিয়াম ধনাত্মক আয়ন দেয়। ওকে, ক্যালসিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে কি তৈরি করবে, ক্যালসিয়াম 2+ আর 2 অণু ক্লোরিন মাইনাস। আমরা জানি ক্যালসিয়ামের যোজনী 2, ফলে ক্যালসিয়াম তৈরি করবে চার্জ সংখ্যা 2+, ক্লোরিনের যোজনী কত 1, ফলে ক্লোরিনের যোজনী হবে 1, চার্জ সংখ্যা হবে 1, কিন্তু ক্লোরিন যেহেতু ঋণাত্মক তাই -1 হবে চার্জ সংখ্যা। আবার ক্লোরিন নিচে দেখো 2 আছে, এই জন্য ক্লোরিন মাইনাস আয়নের যে মোল সংখ্যা সেটা হবে 2। ওকে, এবার অ্যালুমিনিয়াম নাইট্রেট কিভাবে বিয়োজিত হবে, দেখো খুব সিম্পল। অ্যালুমিনিয়ামের যোজনী আমরা জানি 3, ফলে অ্যালুমিনিয়াম 3+ আয়ন তৈরি করবে। নাইট্রেটের যোজনী আমরা জানি 1, ফলে নাইট্রেট মাইনাস আয়ন তৈরি করবে, কারণ এমনিতে ঋণাত্মক, ফলে -1 দিবে, অনকে তো আর লেখা লাগে না। নাইট্রেটের নিচে দেখো 3 আছে, ফলে নাইট্রেটের মোল সংখ্যা হবে 3। দেখো আমার অঙ্ক হয়ে গেছে, আমার অঙ্ক অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। জাস্ট এবার সূত্রে মানগুলো আমি কিভাবে বসাবো, দেখো আমরা যখন 1 মোলাল KClটা হিসাব করব, 1 মোলাল KCl
আচ্ছা, অন মোলাল কেসিএল ক্ষেত্রে যখন আমরা হিসাব করব, মানে M1 Z1 যখন আমরা কিভাবে নির্ণয় করব, দেখো অন মোলাল কেসিএল এর ক্ষেত্রে যখন আমরা মোলালিটিটা হিসাব করব, হ্যাঁ, মানে পটাশিয়াম প্লাসের মোলালিটি আর ক্লোরাইড আয়নের মোলালিটি দুইটা হিসাব করব। তো পটাশিয়াম প্লাস আয়নের মোলালিটিকে আমি M1 ধরতে পাচ্ছি, কিন্তু ক্লোরাইড আয়নের মোলালিটিকে আমি M2 ধরতে পাচ্ছি না। কেন? কারণ আমার এই সেকেন্ড অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইডেও একটা ক্লোরিন আসবে, ফলে এটাকে যদি আমি M2 ধরি ওইখানে ক্লোরিনের একটা গড়মিল পাকায় যাবে। এই জন্য এর ক্লোরিনের মোলাল সংখ্যা মোলালিটি আর এই ক্লোরিনের মোলালিটি দুইটাকে একত্রে হিসাব করে আমি যেটা পাবো, তখন আমি একটা মোলালিটি ফাংশনে আসতে পারবো। ক্লিয়ার? তো দেখো আমরা এখান থেকে জাস্ট পটাশিয়াম প্লাস আয়নের মোলালিটিকে M1 ধরে হিসাব করে নিলাম। এখানে মোল সংখ্যা আছে 1 আর এর যে দ্রবণ তার মোল সংখ্যাও আছে 1, ফলে 1 গুণ করে 1ই আসে, এজন্য আমরা 1ই লিখলাম। এবার ক্লোরাইড আয়নের মোলালিটি কিভাবে হিসাব করবা, কিন্তু এটাকে আমি কোনো প্রতীক দিতে পারবো না, কারণ ওটা আমার পরবর্তীতে আরও একটা ক্লোরাইড আয়ন পড়বে, ফলে আমি এটাকে প্রতীকের সাহায্যে প্রকাশ করছি না। জাস্ট আমি এখান থেকে মোলালিটিটা কীভাবে প্রকাশ করব, দেখো ক্লোরাইড আয়নের মোলাল সংখ্যা 1, মোল সংখ্যা 1, আর যে দ্রবণে আছে তার মোল সংখ্যা 1, ফলে গুণ করে 1ই হয়। ঠিক আছে, তো একটা অংশ আমাদের বেরিয়ে গেল। এবার আমরা এই 20 ml 0.5 মোলাল ক্যালসিয়াম ক্লোরাইডটা একটু হিসাব করে নিব একক তড়িৎ বিশ্লেষ্য ধরে। ঠিক আছে, আমরা প্রথমে পটাশিয়াম ক্লোরাইড হিসাব করে নিয়েছি, এবার আমরা এই ক্যালসিয়াম ক্লোরাইডটা কীভাবে হিসাব করব, দেখো এত ভাঙলে দুইটা আয়ন হয়, ক্যালসিয়াম 2+ আর ক্লোরাইড মাইনাস, তাই না? তো ক্যালসিয়াম 2+ আয়নের যে মোলালিটি তাকে আমরা এবার M2 দিয়ে প্রকাশ করে নিব, আর যে তোমার মানে ক্যালসিয়াম 2+ আয়নের যে চার্জ বা যোজনী তাকে আমরা প্রকাশ করব Z2 দিয়ে। ওকে, আচ্ছা দেখো এখানে ক্যালসিয়াম 2+ আয়নের যে মোলালিটি সেটাকে আমরা M2 দিয়ে যখন প্রকাশ করলাম, তো M2-র মান কত হবে, ক্যালসিয়াম 2+ এর মোল সংখ্যা গুণ ও যেখানে আছে তার মোল সংখ্যা 0.5 গুণ 1, তার মানে 0.5 হবে। আচ্ছা, ক্যালসিয়াম 2+ এর চার্জ কত, 2+ না, তাহলে চার্জ সংখ্যা Z2 = হবে +2। আচ্ছা, এইবার এখান থেকে যে ক্লোরাইড আয়ন আছে তার মোলালিটিটা বের করব। কিভাবে বের করবা, তার মোল সংখ্যা গুণ ওই যে মিশ্রণে আছে, যে ওর যে তড়িৎ বিশ্লেষ্য আছে তার মোল সংখ্যা গুণ করতে হবে, মানে 2 গুণ, ও সরি দেখা যাচ্ছিল না, দেখো ক্লোরাইড আয়নের মোল সংখ্যা 2 গুণ এই ক্যালসিয়াম ক্লোরাইড থেকে তো আমরা এই ক্লোরাইড আয়নটা পাচ্ছি, তাই না? তাহলে ক্যালসিয়াম ক্লোরাইডের মোল সংখ্যা 0.5 গুণ এই ক্লোরাইডের মোল সংখ্যা 2, 0.5 গুণ 2 দিয়ে যেটা আসবে 1, এটা হচ্ছে ক্লোরাইড আয়নের মোলালিটি। আচ্ছা, ক্লোরাইড আয়নের মানে তো আমরা আগেও একটা ক্লোরাইড আয়নের মোলালিটি পেয়েছি 1 KCl এ, আর এবার 0.5 m ক্যালসিয়াম ক্লোরাইডেও একটা আমরা ক্লোরাইড আয়নের মোলালিটি পাচ্ছি। তাহলে এই দুইটা যোগ করে যেটা আসবে সেটাই হবে মোলালিটি M3 এর মান। ঠিক আছে, মোলালিটি M3 এর মান, এই দুইটা যোগ করো আসে কত, 2। যোজনী কীভাবে বের করবা, ওই যে আমরা কিন্তু এতক্ষণ যাবৎ ক্লোরাইড আয়নের কোনো যোজনী দেখো হিসাব করিনি, এইখানেও করিনি, এইখানেও করিনি, কিন্তু এইবার আমাদের ক্লোরাইড আয়নের যোজনীটা হিসাব করতে হবে, কারণ তুমি এখানে করলেও যোজনী যা আসতো এখানে করলেও তাই আসতো, সেই একই, তাই না? তাহলে ক্লোরাইড আয়নের যোজনী হবে Z3 = কত, -1। এইবার আমরা একটু অ্যালুমিনিয়াম নাইট্রেট দ্রবণটা হিসাব করব, যে 0.1 m অ্যালুমিনিয়াম নাইট্রেটে দুইটা আয়ন পাওয়া যায়, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম 3+, আর একটা হলো নাইট্রেট আয়ন। তো অ্যালুমিনিয়াম 3+ এর মোলালিটিকে আমরা ধরলাম M4, আর অ্যালুমিনিয়াম 3+ এর যোজনী হবে Z4। ঠিক তেমনি আরেকটা নাইট্রেট আয়নের মোলালিটিকে ধরলাম M5, যোজনীকে ধরলাম Z5। তো দেখো নাইট্রেট আয়নের যোজনী কত, -1 না, তাহলে Z5 = -1। মোলালিটি কত, এর নাইট্রেট আয়ন আছে 3 মোল, 3 মোল, এ যেখান থেকে পাচ্ছি তার মোল হচ্ছে 0.1, তাহলে 0.1 গুণ 3 কত হয়, এই যে 0.3। ক্লিয়ার? এবার আসি অ্যালুমিনিয়াম 3+ এর কথা। হ্যাঁ, অ্যালুমিনিয়াম 3+ আছে কত মোল, 1 মোল, আর এ যেখানে ছিল তার মোল সংখ্যা 0.1, তাহলে 0.1 এর সাথে এই 1 গুণ দিলে হয় 0.1। আর অ্যালুমিনিয়াম 3+ এর চার্জ আছে 3+, তাহলে যোজনী Z4 এর মান হবে +3। এবার যে মানগুলো তুমি এখানে পেয়েছো সেম মানগুলো এখানে বসাই দাও, বসিয়ে ক্যালকুলেশন করো, খুব সহজে আয়নিক শক্তি তুমি পেয়ে যাবা। তো এইভাবে কিন্তু আমরা একাধিক তড়িৎ বিশ্লেষ্য মিশ্রিত দ্রবণের আয়নিক শক্তি হিসাব করতে পারি, আবার যে একক তড়িৎ বিশ্লেষ্য আছে তাদেরও আমরা আয়নিক শক্তি হিসাব করতে পারি। ঠিক আছে, দুইটারই দুইটা ভিন্ন সমীকরণ। তো এই ছিল আমাদের 4 নম্বর চ্যাপ্টার দ্রবণে সংঘটিত বিক্রিয়া থেকে যত প্রকার ম্যাথ তোমাদের আসে, এই দুইটা টাইপ মনে রাখলেই হবে। টাইপ 1 মানে একক তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আয়নিক শক্তি নির্ণয়, আর টাইপ 2 একাধিক তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আয়নিক শক্তি নির্ণয়।